সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে এই সিরিজটা আমাদের চলছে। এছাড়াও যারা কলকাতা পুলিশের এক্সাম দেবে বা এফডিসির এক্সাম দেবে তারাও এই সিরিজটা দেখতে পারো। 100% তোমাদের হেল্প হয়ে যাবে। ওকে, তো কন্টিনিউ আমাদের 100 দিন এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 21। এর আগে আমাদের 20টা ক্লাস হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর কারো যদি মনে হয় চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেখবে, তার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া সেকেন্ড লিঙ্কে ক্লিক করবে। সেকেন্ড লিঙ্কে ক্লিক করলে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমরা ওখানে পেয়ে যাবে। ওকে, তো চ্যানেলে যারা প্রথমবার এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলছি, 21শে এপ্রিল, ওকে 21 তারিখ এপ্রিল মাসের 2024, এই তারিখটা ইম্পর্টেন্ট তারিখ, এটা মাথায় রেখো। এখানে একটা ইন্টারেস্টিং তোমাদের একটা আপডেট আমি তোমাদের দেবো। যারা ডাব্লিউবিপি আর কেপির জন্য প্রিপারেশান নিচ্ছ, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, যারা কেপি পুলিশের জন্য যারা প্রিপারেশান করছো, তাদের এখানে 100% একটা দারুণ আপডেট তাদের জন্য আসছে। ওকে, তাহলে কন্টিনিউ ফলো করতে থাকো। আর 21 তারিখ এপ্রিল মাসের অবশ্যই তোমরা যে আপডেটটা আমি তোমাদের ভিডিওতে দেবো সেটার জন্য একটু ওয়েট করো। ওকে, তো আমরা শুরু করে দিই। আমাদের প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে দেখো। আমাদের এখানে প্রথম কোশ্চেনটা বলছে চারটি ভিন্ন সংখ্যা আছে। প্রথম তিনটি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার 3 গুণ এবং চারটি সংখ্যার গড় আমাদের বলছে 55। প্রথম তিনটি সংখ্যার যোগফল কত হবে? ম্যাথের লেভেলে আমাদের আস্তে আস্তে আমাদের হাই হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। এখানে বলছে চারটি সংখ্যা আছে টোটাল, তাহলে আমরা এখানে লিখবো যে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এটা হচ্ছে চারটি সংখ্যা। প্রথম তিনটি সংখ্যার গড়, প্রথম তিনটি সংখ্যা মানে হচ্ছে আমরা এখানে বুঝতে পারলাম যে এই তিনটে সংখ্যার কথা বলছে। এই তিনটে সংখ্যার গড় চতুর্থ সংখ্যার 3 গুণ, তাহলে চতুর্থ সংখ্যা যদি আমরা এক্স ধরি, তাহলে এই তিনটে সংখ্যার গড় হয়ে যাবে কত? তার 3 গুণ, তার মানে হয়ে যাবে 3x। আর গড় মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যায় এখানে 3x করে আছে। এই সংখ্যাটাও 3x, এই সংখ্যাটাও 3x, এই সংখ্যাটাও 3x। ওকে, এবার বলছে চারটি সংখ্যার গড় আমাদের 55। তবে চারটি সংখ্যার গড় আমরা কীভাবে বার করবো? দেখো এখানে তিনটে সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি 3x করে আছে, আর এই সংখ্যাটা আমরা এখানে জানি এই সংখ্যাটা কত? x, তাহলে এই সংখ্যাটাও আছে x। তাহলে চারটি সংখ্যার গড় বার করার জন্য প্রত্যেকটা সংখ্যা যোগ করে দাও। তাহলে এখানে কত হচ্ছে? 3 3 6 আর 3 9x, 9 আর 1 এটা হয়ে যাচ্ছে 10x। তাহলে চারটি সংখ্যা যোগফল কত হচ্ছে? 10x। 10xকে আমরা ভাগ করে দেবো চারটি সংখ্যা, তাই 4 দিয়ে, তাহলে চারটি সংখ্যার গড় বেরিয়ে গেল এটা। আর এইটাই আমাদের এখানে বলছে কত? 55, তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখে দেবো হচ্ছে 55। ওকে, এবার আমাদের এখানে বলছে প্রথম তিনটি সংখ্যার যোগফল কত? প্রথম তিনটি সংখ্যার যোগফল কত? তার মানে আমাদের এখানে কিসের ভ্যালু বার করতে বলছে? সিম্পল, দেখো এখান দিয়ে যদি আমরা এক্সের ভ্যালুটা বার করি, তাহলে আমরা এখানে কত পাবো? দেখো এক্স ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 55, ঠিক আছে, ইন্টু এই 10/4 যেটা আছে ওপাশে গেলে কত হয়ে যাবে? 4/10, 4/10। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু। এবার আমাদের বলছে প্রথম তিনটি সংখ্যার যোগফল কত? প্রথম তিনটি সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে টোটালে কত পাবো? 9x। তার মানে 9xের ভ্যালু বার করতে বলছে। তাহলে এক্সের ভ্যালু তো আমাদের এখানে আছেই, তার সাথে ইন্টু 9 করে দাও, তাহলে আমাদের বেরিয়ে যাবে অ্যান্সার। ওকে, তাহলে পরীক্ষার খাতায় আমরা ডাইরেক্ট করবো এইসব জিনিস, ঠিক আছে। তো 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে এটা আসবে 11, 5 দিয়ে কাটলে এটা আসবে 2, 2 দিয়ে কাটলে এটা আসবে 2 দুগুণে 4, তাই 9 দুগুণে 18, 18 ইন্টু যদি 11 করি তাহলে আমাদের এখানে আসছে 18 ইন্টু 11 করলে আসবে আমাদের 8, 8 আর 1 9 আর 1, তাহলে আমাদের অ্যান্সার আসছে কত? 198। 198 অপশান বি আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। তাহলে এবার তোমরা বলো যে অঙ্কের লেভেল তোমরা বলছিলে আপ করতে, অঙ্কের লেভেল কিন্তু এখানে আপ হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসে তোমরা দেখতে পারবে অঙ্কের লেভেল 100 দিন পর্যন্ত আমরা ক্লাস করবো। আজকে জাস্ট আমাদের 21 নম্বর দিন। 21 নম্বর দিনে আমাদের অঙ্কের লেভেল তোমরা বুঝতে পারবে আজকে, ঠিক আছে। যারা কন্টিনিউ এই ক্লাসটা করছো, তোমাদের ম্যাথমেটিক্সের লেভেল এতটা আপ হয়ে যাবে 100 দিন কন্টিনিউ ক্লাস করার পরে, যে তোমরা তোমাদের ডাব্লিউবির এক্সামে যেসব কোশ্চেন আসবে তোমরা ওগুলো মনে হবে যে ওগুলো অঙ্কই না, এতটা লেভেল আমরা এখানে আপ নিয়ে চলবো। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আমরা 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো। 2 নম্বর কোশ্চেনটা বলছে যে এত টাকা এ এবং বি এর মধ্যে ভাগ করতে হবে এত অনুপাতে, তবে বি কত টাকা পাবে? তাহলে এখানে দেখো আমাদের এখানে বলছে 63800, এটা টোটাল টাকা। টোটালকে আমরা ভাগ করবো অনুপাতের টোটাল দিয়ে, 7 আর 4 হয়ে যাবে 11। এবার আমাদের বলছে বি এর ভাগ কত হবে? বি মানে হচ্ছে আমাদের 7-এর ইউনিটের ভ্যালু বার করতে হবে, তাহলে 7 দিয়ে আমরা গুণ করব। তাহলে এটি যদি আমরা কাটাকাটি করি, সিম্পল যদি আমরা কাটি, দেখো এখানে 7 আর 8 গুণ করো, 7 8 56 6 আসবে। তাহলে 11-র সাথে কত গুণ করতে, 11-র ইউনিট ডিজিট নাও 1, 1-এর সাথে কত গুণ করতে হবে যাতে 6 আসে? সিম্পল, এখানে আমাদের 6ই গুণ করতে হবে। তাহলে কোন অপশানের শেষে এখানে ইউনিট ডিজিট জিরোগুলো বাদ দিয়ে দাও, এখানে দুটো জিরো আছে তাই এখানে দুটো জিরো তো আসবেই। এখানে একটাতেই 6 আছে শেষে, তাহলে আমাদের এইটাই আমাদের অ্যান্সার। এখানে 5 আছে, হবে না। এখানে 2 আছে, হবে না। এখানে 4 আছে, হবে না। এবার তুমি এটার ক্যালকুলেশন তুমি বাড়িতে ধীরে সুস্থে করতে পারো, কিন্তু পরীক্ষার খাতে আমরা এই অ্যাপ্রোচই লাগাবো, ইউনিট ডিজিট, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 1। ওকে, ডাইরেক্ট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসি, আমাদের 3 নম্বর কোশ্চেন। বলছে একটি ট্রেন পি থেকে কিউ স্টেশনে, আচ্ছা
একটি ট্রেন পি থেকে কিউ স্টেশনে যাত্রা করতে 1 ঘন্টা 30 মিনিট সময় নেয়। তাহলে এটা হচ্ছে পি থেকে কিউ স্টেশন, তার টাইম লাগছে কত? 1 ঘন্টা 30 মিনিট। তার মানে আমরা বলতে পারি টোটাল 90 মিনিট। 1 ঘন্টা 30 মিনিটকে 90 মিনিট। আর যদি এর স্বাভাবিক গতির 5/6 গতিতে ভ্রমণ করে, তার মানে স্বাভাবিক স্পিডের 5/6 মানে হচ্ছে তার অ্যাকচুয়াল স্পিড কত ছিল? 6। ঠিক আছে, নিচেরটা অ্যাকচুয়াল স্পিড, সেখান থেকে হয়ে যাচ্ছে কত? উপরেরটা মানে 5। 6 থেকে স্পিড কত হয়ে যাচ্ছে? 5। স্পিডের সাথে টাইমের একটা রিলেশন আছে, উল্টো রিলেশন, তাহলে উল্টো করে দাও, 5 আগে নিয়ে আসো, 6 পরে নিয়ে যাও, এটা হচ্ছে টাইম। এবার আমাদের বলছে তাহলে পি থেকে কিউ যেতে কতক্ষণ সময় লাগবে। যদি স্পিড যদি তার কমে যায়, এখন তার টাইম কি লাগবে? টাইম বেশি লাগবে। আর টাইম আমরা এখান থেকে বার করতে পারবো ডাইরেক্ট। কীভাবে বার করতে পারবো? সিম্পল, দেখো এখানে আগে তার টাইম লাগতো কত? স্পিড দেওয়া ছিল, স্পিড থেকে আমরা টাইমে পরিণত করলাম। টাইম আগে লাগতো 5 ইউনিট, কিন্তু আগে লাগতো অ্যাকচুয়ালি কত? 90 মিনিট। তাহলে আমরা বলতে পারি যেটা 90 মিনিট আছে সেটা আমাদের এখানে 5 ইউনিটের ভ্যালু। ওকে, এবার আমাদের এখানে এখন কত টাইম লাগবে? এখন লাগবে 6 ইউনিট টাইম। তাহলে 6 এর ভ্যালু বার করার জন্য 6 দিয়ে গুণ, 5 দিয়ে করলে আমরা পাবো 5 18 90। 18 ইন্টু 6 যদি আমরা করি, 6 8 48 8 আসবে। এবার একটা অপশানের শেষে 8 আসা সম্ভব। এবার অপশান একটার শেষেই 8 আছে, তাহলে 1 ঘন্টা 48 মিনিট, বি আমাদের অ্যান্সার। তাহলে কত ফাস্ট করা যাবে বোঝা গেল তো? তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা পুরো ক্যালকুলেশন করবে 1 ঘন্টা 48 মিনিটই আসবে। ওকে, তো ইউনিট ডিজিট দেখেই প্রত্যেকটা অঙ্ক আমরা অ্যান্সার বার করতে পারি। আর কীভাবে করতে পারি প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বলবো। আর কারো যদি এইসব কোশ্চেন মনে হয় যে আমি বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে তোমার 1 নম্বর ক্লাস থেকে অবশ্যই দেখতে হবে। তোমার বেস এখনও ক্লিয়ার না, এই জন্য বেস ক্লিয়ার করার জন্য 1 নম্বর ক্লাস থেকে দেখো, ইজিলি তুমি প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারবে। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেন বলছে একটি নির্বাচনে 2 প্রার্থীর দেওয়া ভোট এত অনুপাতে ছিল। সফল প্রার্থী এত ভোট পাচ্ছেন, তাহলে অসফল প্রার্থী কত ভোট পাচ্ছেন? অঙ্কটা দেখতে ইজি, ক্যালকুলেশন একটু টাফ, এই জন্য অঙ্কটা রেখেছি। এখানে বলছে যে সফল প্রার্থী এত ভোট পাচ্ছেন, মানে 9 8 4 3 2 1। সফল প্রার্থী এখানে কত ইউনিট পাচ্ছে? 9 ইউনিট, তাহলে 9 দিয়ে ভাগ। আমাদের এখানে বলছে অসফল প্রার্থী কত ভোট পাচ্ছে? 4 ইউনিট, তাহলে 4 এর ভ্যালু বার করার জন্য আমাদের 4 দিয়ে গুণ। এবার এটার ক্যালকুলেশন তোমার করতে হবে। পরীক্ষার খাতায় তোমার এখানে 2-4 সেকেন্ড বেশি লাগতে পারে ক্যালকুলেশনের জন্য, কিন্তু আমি যে নিয়ম এখন বলবো 1 সেকেন্ডে অ্যান্সার আসবে। কীভাবে? ইউনিট ডিজিট লাগাবো। এখানে ইউনিট ডিজিট কত? 1, আর এখানে কত? 4। 4 আর 1 গুণ করো, 4 ওকে কত আসবে? 4। তার মানে ইউনিট ডিজিট 4 আসবে। তাহলে 9 এর সাথে আমরা এখানে কত গুণ করবো অপশানের ইউনিট ডিজিট, যাতে আমাদের এখানে 4 চলে আসে। তাহলে 6 যদি আমরা গুণ করি, এখানে 6 নং কত আসছে? 54 4। তাহলে এখানেও 4 আসছে, এখানেও 4 ছিল, তাহলে অপশান 1 আমাদের হতে পারে। বাকিগুলো আমরা চেক করে দেবো। বাকি যদি আমরা 7 এখানে রাখি, 7 যদি আমরা দিয়ে চেক করি, তাহলে এখানে হচ্ছে 9 এর সাথে 7 এর গুণ হবে, ইউনিট ডিজিটটাই জাস্ট নেব। 7 নং 63 কত আসবে? 3। 3 আসছে, এখানে 4 আসছে না, তাহলে এটা আমাদের হবে না। বোঝা গেল? ইউনিট ডিজিট আমরা চেক করছি, তাহলে এটা হবে না। এখানেও ইউনিট ডিজিটে 7, এটাও হবে না। এখানে যদি আমরা 9 লিখি, তাহলে এটা হয়ে যাবে 9 নং 81 1 হয়ে যাচ্ছে, 4 হচ্ছে না, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের একটাই অ্যান্সার হবে, আমাদের অপশান 1। ওকে, অপশান 1 আমাদের এই অঙ্কটার অ্যান্সার। এইভাবে ডাইরেক্ট অ্যান্সার উইদাউট ক্যালকুলেশনে করবো। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমরা 5 নম্বর। একজন ব্যক্তি 7,500 টাকা ধার করেছিলেন। তাহলে সেই ব্যক্তি ধার করছে কত? 75,000 টাকা ধার করছেন। এবার আমাদের বলছে 7% সরল সুদে 3 বছরের জন্য। তার এখানে 7% হারে নিচ্ছে, আর টাইম কত? টাইম এখানে 3 বছর। তিনি বিকে এই টাকাটা আবার তিনি বিকে 5% হারে 3 বছরের জন্য ধার দিয়ে দিচ্ছেন। তিনি আরেকজন ব্যক্তিকে 5% হারে 3 বছরের জন্যই ধার দিয়ে দিচ্ছেন। তাহলে তার ক্ষতি কত? তাহলে তার ক্ষতিটা কীভাবে বার করবো? ডাইরেক্ট বার করা যায় এইসব অঙ্কর অ্যান্সার। কীভাবে বার করবো? দেখো, 3 এর 7 গুণ করো, 3 সাথে কত হয়ে যাবে? 21%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 21%। এখানে কত হচ্ছে? 3 5, এখানে হচ্ছে 15%। রেট অফ ইন্টারেস্ট কত? 15%। তাহলে এখানে আমাদের টাকা কত ধার নিয়েছিল? 75,000 টাকা। ঠিক আছে, 75,000 টাকা। সেইখান থেকে সে নিজে দিচ্ছে 21% সুদ, যার থেকে নিচ্ছে তাকে, কিন্তু সে আবার যাকে ধার দিচ্ছে তার থেকে 15% পাচ্ছে। তার মানে এখানে তার লস কত হচ্ছে? তার ধরো তার পকেট থেকে 21 টাকা যাচ্ছে, কিন্তু সে 15 টাকা পাচ্ছে। তাহলে এই 21 থেকে 15 বাদ দিয়ে দাও, তাহলে 6 ইউনিট, 6%। তাহলে এই 6%-এর যে ঘাটতিটা, সেটাই তার পকেট দিয়ে লস হবে। তাহলে 6%-এর ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। 6%-এর ভ্যালু বার করার জন্য 6/100 করে দাও আসল টাকার। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটাই যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করি, এখানে 00 সাথে আমাদের 00 ক্যান্সেল। 75 ইন্টু 6 যদি করি, এখানে একটা 0 আসবে, 5 6 30 শূন্য আসবে, হাতে 3, 6 7 42 45 45 000 আমাদের 00 আমাদের অ্যান্সার অপশান 2। বোঝা গেল কত ফার্স্ট অ্যান্সার করা গেল? এই কাহিনিটা পুরো না করেই পরীক্ষার খাতায় তোমরা ডাইরেক্ট অ্যান্সার এইটুকু করতে পারো। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে এ হলো বি এর চেয়ে 3 গুণ বেশি দক্ষ। তাহলে আমরা এখানে লিখবো এ, এখানে লিখবো হচ্ছে বি। এ হলো বি এর চেয়ে 3 গুণ বেশি দক্ষ, তার মানে বি যদি একটা কাজ করতে পারে, এ এখানে 3টে কাজ করতে পারে। এটা হচ্ছে এফিসিয়েন্সি, কাজ করার ক্ষমতা, দক্ষতা। এবার বলছে বি এর থেকে 34 দিন কম সময়ে বি এর থেকে 34 দিন কম সময়ে একটি কাজ সম্পন্ন করতে সক্ষম। আচ্ছা,
এবং তাই বিয়ের কারণে এবং তাই বিয়ের থেকে 36 দিন কম সময় লাগে। এবার টাইম আমাদের দেওয়া আছে, এবার এফিসিয়েন্সি যদি দেওয়া থাকে, এফিসিয়েন্সি দেখে আমরা যদি টাইমে আসতে যাই তাহলে সিম্পল উল্টো করে দিতে হবে। টাইমের এফিসিয়েন্সির উল্টো হয়ে যায় টাইম, তাহলে টাইম এখানে 1 উপরে চলে যাবে, এখানে 3 নিচে চলে আসবে। তাহলে এর টাইম লাগে 1 ইউনিট আর বিয়ের টাইম লাগে হচ্ছে 3 ইউনিট। এবার একজন আরেকজনের থেকে কত ইউনিট কম টাইম লাগে? 1-এর থেকে 3-এর থেকে 1 বিয়োগ করলে আমরা দেখব 2 পাবো, এই ইউনিটে 2, তাহলে 2 ইউনিট কম টাইম লাগে। সেটাই আমাদের এখানে ভ্যালু বলছে 36 দিন কম টাইম লাগে, তাহলে 2 এর ভ্যালু 36, বোঝা গেল? তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হবে হচ্ছে সিম্পল 2 দিয়ে 36কে ভাগ করে দাও, 18 দুগুণে 36, তাহলে 1-এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 18। 1-এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা? 18, ঠিক আছে? এবার আমাদের এখানে বলছে তারা একসাথে কাজ করে 40% কাজ কতদিনে শেষ করতে পারবে। এবার টোটাল কাজ বার করতে হবে। এ যদি করে এ একদিনে 3টা কাজ করতে পারে, তাহলে 3 লেখো, ইন্টু এর টাইম লাগে কত? 1 ইউনিট। এবার 1 ইউনিটের ভ্যালু কত? 18 দিন অ্যাকচুয়ালি, তাহলে এর টাইম লাগে 18 দিন। তাহলে 18 ইন্টু 3, এটা হচ্ছে টোটাল কাজ বেরিয়ে গেল। এই টোটাল কাজকে ভাগ করে দাও এ আর বি এর ক্ষমতা দিয়ে, কারণ দুজন একসাথে করবে। 3 আর 1 4, 4 দিয়ে ভাগ করে দাও। এবার এই কাজটাও আমাদের বলেছে যে এই কাজটা 40% করতে হবে। 40% মানে সিম্পল আমাদের উপরে 40 আর নিচে আমাদের 100 হয়ে যাবে 40%। তাহলে এটার ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এই যে এই পুরো জিনিসটা যে করলাম, এই জিনিসটা কে বুঝতে পারবে? যার কনসেপ্ট ক্লিয়ার। তো কনসেপ্ট তোমার ক্লিয়ার করতে হবে, ওকে? তো যদি এই কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখো। তাহলে নেক্সট আমরা কাটাকাটি করি, এখানে 0 0 ক্যান্সেল, এখানে 4-এর সাথে 4 ক্যান্সেল, 3 18, এটা আসবে আমাদের 54/10, ঠিক আছে? তাহলে 54/10, তার মানে হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে 5.44কে লিখতে পারি আমরা 2/5, ঠিক আছে? 5.2/5 অপশান আমাদের 3, 5 পূর্ণ 2/5, ঠিক আছে? কোনো সমস্যা নেই, এটা ক্যালকুলেশন করলে এটাই আসবে। ক্যালকুলেশন অনেক ফাস্ট করতে হবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 7 নম্বর। 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, বলছে একটি নিবন্ধের চিহ্নিত মূল্য 400 টাকা, চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার বলছে দোকানদার 48 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতাংশ কত? এই অঙ্কটা তুমি নিজে করার চেষ্টা করো। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি এই অঙ্ক করতেই পারবে না। অর্ধেক করবে, তারপর দেখবে আর কিছু অ্যান্সার বেরোচ্ছে না, ঠিক আছে? গুলিয়ে যাবে। হ্যাঁ, এর জন্য যারা বলছো যে স্যার একটু টাফ করুন, ভাই আমাদের 100 দিন অবধি ক্লাস হবে, বুঝতে পারলে? তো 100 দিনে এখনই যদি 21 নম্বর ক্লাসে আমরা এই টাইপের কোশ্চেন করি, 100 দিনের কাছাকাছি গেলে আমরা কোন টাইপের কোশ্চেন করবো তোমরা বুঝতে পারছো? তো আমাদের লেভেল আস্তে আস্তে ইনক্রিজ হবে। হ্যাঁ, যারা একদম প্রথম দিয়ে বেসিক থেকে করছো তারা বুঝতে পারবে, ওকে? তো এখানে আমাদের কোশ্চেনটা কি বলছে, একটি নিবন্ধের চিহ্নিত মূল্য বলছে 400 টাকা। চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, একটু লিখেই বুঝিয়ে দিই। মার্ক প্রাইস আমাদের এখানে বলছে কত? 400 টাকা, ঠিক আছে? লিখে করবো, তারপরেও দেখবে শর্টেই হবে অঙ্ক। এবার বলছে তার উপর 20% ছাড় দেওয়া হচ্ছে, তার মানে সেল করা হচ্ছে কত? ডিসকাউন্ট দিচ্ছে 20%, তার মানে 400-র 20% ছাড় দিচ্ছে মানে 80%-এ বিক্রি করছে। 80% মানে 8/10 লিখতে পারি, 0 0 ডাইরেক্ট ক্যান্সেল, এখানে 0 0 কাটলাম, 4 8 এখানে হয়ে গেলো 32, তার মানে 320। তাহলে সেলিং প্রাইস কত? 320। এবার 320 টাকায় যখন সে বিক্রি করছে জিনিসটা, তখন তার 48 টাকার ক্ষতি হচ্ছে। তাহলে 320-র সাথে আরও 48 অ্যাড করে দাও, তাহলে সেটা হচ্ছে তার কেনা দাম, কস্ট প্রাইস, বোঝা গেল? তাহলে 320 তার সাথে আরও 48 অ্যাড করে দাও, এটা হচ্ছে কেনা দাম। তার কারণ 320-তে বিক্রি করায় তার 48 টাকা লস হয়ে যাচ্ছিলো, তাহলে 48 টাকা যেটা লস হচ্ছিলো সেটা অ্যাড করে দাও। তাহলে এখানে পাবো 8, এখানে পাবো 6, এখানে পাবো 3, তাহলে 368, এইটা হচ্ছে আমাদের হচ্ছে ক্রয় মূল্য, কেনা দাম। এবার ক্ষতির শতাংশ কত? এবার ক্ষতির পার্সেন্টেজ বার করতে বলছে এখান থেকে, বোঝা গেল? অঙ্কটা কত সুন্দর অঙ্ক। এবার ক্ষতি বা লাভ বা লস দুটোই আমাদের অ্যান্সার, যাই পার্সেন্টেজে বার করি সেটা সবসময় কস্ট প্রাইসের উপর বেরোয়। তাহলে কস্ট প্রাইস কত? 368, সেইটার উপরে লস হচ্ছিল কত? 48 টাকার, তাহলে 48 উপরে লেখো। শতকরায় বার করার জন্য সিম্পল 100% গুণ করে দাও। অসাধারণ অঙ্ক ছিল, মানে খুবই ভালো অঙ্ক ছিল, ঠিক আছে? তো এটা কোশ্চেনটা যদি আমাদের আসে, যাদের বেসিক ক্লিয়ার না তারা এইসব কোশ্চেনে মানে গুলিয়ে যাবে, করতে পারবে না সহজে। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, এখানে আমাদের হবে 4 দিয়ে যদি আমরা কাটি, 8 দিয়ে কাটলে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 12 48, 4 দিয়ে প্রথমে কেটে দিই, তার 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 4 9 36, 4 দুগুণে 8, আর আমাদের এখানে 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 6, 2 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা 2 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 46, আরও যদি আমরা 2 দিয়ে কাটি এটা পাবো 3, 2 দিয়ে কাটলে আমরা পাবো 23, তাহলে 300/23, 300/23, এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 23, এখানে নামবে আমাদের 70, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 3 3 3 9 3 2 6, আমার 13 পয়েন্ট সামথিং আমাদের অপশান আসবে। তাহলে 13 পয়েন্ট সামথিং একটা অপশানে আছে 13/1/23, ঠিক আছে? তাহলে এটাই আমাদের অ্যান্সার, অপশান 1। একটু লাস্টে একটু কাটাকাটি করতে হবে, এই ক্যালকুলেশন বাচ্চাদের ক্যালকুলেশন ক্লাস 3-4 তো 3-4 ক্যালকুলেশন, এটা তোমরা ইজিলি করতে পারবে, ওকে? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 8 নম্বর। ওকে, 8 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো,
8 নম্বর কোশ্চেনটা বলছে একটি নিবন্ধের বিক্রয় মূল্য বলছে এত টাকা, বিক্রয় মূল্য সেলিং প্রাইস এত, এবং লাভের শতাংশ বলছে 25%। এটাও আমি বেস্ট ট্রিক দেখাবো করার জন্য, মানে কীভাবে পরীক্ষার খাতে ডাইরেক্ট করা যায়। যদি নিবন্ধ আবার এত টাকায় বিক্রি হয় তাহলে তার লাভ বা ক্ষতি কত। তাহলে এইসব টাইপের কোশ্চেন কীভাবে সাজাবে দেখো। প্রথমে এত টাকায় বিক্রি হচ্ছিল, কত টাকায়, 2300 টাকায়। সেইখানে হচ্ছে 25%-এর লাভ হচ্ছিল, লাভ হচ্ছে 25%, 25% লাভ মানে 125, তাহলে এটা হয়ে যাবে 125। আমাদের এখানে বলছে যদি আমি এত টাকায় বিক্রি করি তো টাকার সামনে টাকাটাই লিখবে, 1656। এটা করার জন্য তার আমরা এখানে ধরে নেবো যে এক্সের লাভ বা লস যাই বেরোবে এটা আমরা এক্স ধরে নিলাম। মাথায় রাখবে এক্সের ভ্যালু 100 থেকে যদি বেশি বেরোয় তত প্রফিট হবে, আর 100 থেকে যদি কম বেরোয় তাহলে তত লস হবে। ব্যাস এইটুকুই কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি। আমরা এখানে 5 দিয়ে ডাইরেক্ট কাটতে পারি। 5 দিয়ে কীভাবে কাটতে পারি, এইখানে যে 00 আছে এই 00কে আমরা 100 ভাবতে পারি, তাই না। তাহলে এখানে 25 দিয়ে কাটতে পারি। 25 দিয়ে কাটলে আমরা 5 25 125 পাবো। 25 দিয়ে কাটলে আমরা 5 25 125, 25 দিয়ে দুটো জিরোকে 100 হিসেবে কাটবো, তাহলে এটা পাবো 4 25 100। এখানে গুণ আছে এবারে, ঠিক আছে। আরও যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি ডাইরেক্ট, তা 4 দিয়ে কাটলে 4 4 16, আর 4 অক্ষে 4, 4 4 16, ঠিক আছে। আর 23 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 23 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 414। এটা যদি আমরা 23 দিয়ে কাটি 23, 23 দিয়ে কাটলে 23 অক্ষে এটা হচ্ছে আমাদের 23, আর এখানে নামবে হচ্ছে আমাদের 3, তার মানে হচ্ছে 814। এটা 8 3 8 24, 8 বারে কাটবে 18 বারে, 18 বারে কাটবে। দেখো 3 8 24, 4 হাতে আমার 2, 3 দুগুণে 8 দুগুণে 16 18, হ্যাঁ 18 বারে কেটে যাবে, এটা সিম্পল। তাহলে এটা আমাদের কাটবে হচ্ছে সিম্পল কত বারে, 18 বারে। তাহলে আমাদের এখানে আসছে কত, 5 × 18, তার মানে 90। তাহলে এক্স ইকুয়াল টু আসছে কত, 90। তার মানে 100 থেকে কত কম, 10 কম, তার মানে 10%-এর লস। 100 থেকে কম আসলে তত পার্সেন্টের লস হয়ে যাবে। তাহলে 90 100 থেকে কত কম, 10 কম, তার মানে 10%-এর লস। অপশান বি আমাদের এই অঙ্কটার অ্যান্সার। কত ফার্স্ট অ্যান্সার আসবে বোঝা গেলো। বাকি তুমি এমনি অন্যভাবে ক্যালকুলেশন করবে, তোমার এর থেকে ডবল থেকে 3 গুণ টাইম তোমার লাগতে পারে, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আমাদের 8 নম্বর কমপ্লিট, আমাদের 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে দেখো। প্রতি কেজি গমের দাম 20% হ্রাসের কারণে রাম 800 টাকায় 5 কেজি বেশি কিনতে সক্ষম। আচ্ছা, তাহলে প্রাইস আমাদের এখানে হচ্ছে 20% কম। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। তাহলে 5 থেকে এটা হয়ে যাচ্ছে কত, 20% কমছে, তাহলে 5 থেকে 1 কমে হয়ে যাচ্ছে কত, এটা 4। তাহলে প্রাইসের সাথে কোয়ান্টিটির উল্টো রিলেশন, তাহলে এটা 4 আগে চলে আসবে, 5 পরে যাবে, সিম্পল। এবার আমাদের এখানে বলছে যে 5 কেজি বেশি কিনতে পারছে, 5 কেজি বেশি কিনতে পারছে। তাহলে এখানে আমরা দেখছি 4 থেকে সে 5 কেজি, মানে 4 ইউনিট থেকে 5 ইউনিট কিনতে পারছে, মানে 1 ইউনিট বেশি কিনতে পারছে। কিন্তু আমাদের একের ভ্যালু এখানে দেওয়া আছে 5 কেজি বেশি কিনতে পারছে, তাহলে একের ভ্যালু হচ্ছে আমাদের এখানে 5। বলছে গমের আসল পরিমাণ কত, তাহলে আসল কিন্তু কত, 4 ইউনিট, এটা অরিজিনাল আর এটা এখন, ঠিক আছে। মাথায় রাখবে আগেরটা অরিজিনাল, তাহলে অরিজিনাল কিন্তু 4 ইউনিট, তাহলে একের ভ্যালু যদি 5 হয়, 4-এর ভ্যালু হবে 4 5 20, তাহলে 20 কেজি। অ্যান্সার আমাদের 20 কেজি, অপশান 3 আমাদের অ্যান্সার। তো পরীক্ষার খাতে এইভাবে ডাইরেক্ট অ্যান্সার করবো। কারো যদি বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে স্যার এত ফাস্ট আমরা বুঝতে পারছি না, তাহলে আর একটু ডিটেলসে করাবো, ঠিক আছে। আর যারা ডাব্লিউবিপি আর কেপির জন্য প্রিপারেশান নিচ্ছ, আমি বারবার বলছি ডাব্লিউবিপি এতক্ষণ যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই সিরিয়াস স্টুডেন্ট। ডাব্লিউবিপি আর কেপির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা 21/4/2024, মানে 4 এপ্রিলের 21 তারিখ যে আপডেটটা আমি তোমাদের জন্য দেবো তার জন্য জাস্ট ওয়েট করো, বেস্ট আপডেট হবে তোমার জীবনের। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আমি 10 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে আমন 2টি জিনিস কিনলো প্রতিটি 3000 টাকায়। আমন 2টি জিনিস কিনলো প্রতিটি কত, 3000 টাকায়। ওকে, তার মানে দুটির কেনা দাম হচ্ছে সেম। একটি সে 5% লাভে, অন্যটি 10% লোকসানে বিক্রি করলো। তাহলে মানে আমরা এখানে বলতে পারি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। প্রথমটা 5% লাভে বিক্রি করছে, তার মানে 100 টাকার জিনিস সে বিক্রি করছে কত, 105 টাকায়। পরেরটা 10% লসে বিক্রি করছে, তার মানে 100 টাকার জিনিস সে বিক্রি করছে 10% লস, মানে 90। বলছে মোট লাভ বা ক্ষতি শতাংশে কত। এবার দুটোরই সেলিং প্রাইস প্রতিটি 3000, আমাদের এখানে প্রতিটি মানে সমান, অ্যাকচুয়ালি দুটোরই সেলিং প্রাইস, এই কস্ট প্রাইস আমাদের এখানে দুটোরই কস্ট প্রাইস হচ্ছে সমান। তাহলে এখানে হচ্ছে মজাদার বিষয় যে এখানে আমাদের অটোমেটিকই সমান আছে। তাহলে এখানে টোটাল কেনা দাম কত পড়ছে, 200 টাকা পড়ছে, আর এখানে বিক্রির দাম কত পড়ছে, এখানে পড়ছে হচ্ছে 195, দুটো যোগ করলে 195। তাহলে 200 টাকার জিনিস আমি 195 টাকায় বিক্রি করলে আমার কত টাকার লস, 5 টাকার লস। তাহলে আমি বলতে পারি 5 টাকার লস হচ্ছে। লস সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয়, কস্ট প্রাইস 200, নিচে লেখো, শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। তাহলে এটি যদি আমরা কাটাকাটি করি, 0 0 কাটবে, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5, তার মানে 2.5 টাকার আমাদের লস, হ্রাস, ঠিক আছে। এত পার্সেন্টের হ্রাস। এই 3000-এর কোনো ভ্যালুই তো আমাদের দরকার ছিল না অঙ্কতে, এইসব জিনিস তোমার বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের লস হচ্ছে কত, আমাদের লস হচ্ছে 2.5%। কমপ্লিট অঙ্ক। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো 11 নম্বর। 11 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে, এটা তোমাদের আজকের বেস্ট অঙ্ক বলতে পারো, অন্যতম। অনেকগুলোই ভালো অঙ্ক আছে, তার মধ্যে একটা বেস্ট অঙ্ক, ঠিক আছে।
এই টাইপের কোয়েশ্চেন হয়তো অনেকে ফার্স্ট টাইম করবে আজকে, তো যারা এটা ফার্স্ট টাইম করছো তারা অবশ্যই কমেন্টে করে বলে দিও যে এটা স্যার আমি ফার্স্ট টাইম করছি। ওকে, কোয়েশ্চেনটা এখানে বলছে সীতা এবং গীতা একই সময়ে স্থান এ থেকে স্থান বিতে যাত্রা শুরু করে। তাহলে এখানে আমাদের স্থান এ, এখানে হচ্ছে আমাদের স্থান বি, তাহলে এই হচ্ছে আমাদের স্থান এ, এই হচ্ছে আমাদের স্থান বি, কোনো সমস্যা নেই বুঝতে। এবার বলছে সীতা আর গীতা, তার মানে আমরা এখানে লিখলাম সীতা মানে এস এস আর গীতা মানে হচ্ছে জি, গীতা, দুজন ব্যক্তি। এবার আমাদের এরপরে কি বলছে দেখো, যা এই স্থান থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। তার মানে এই স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? 90 কিলোমিটার। একটা স্থান আরেকটা স্থানের থেকে দূরত্ব কত? 90 কিলোমিটার। মাথায় রাখবে এটা 90 কিমি, খুব ইম্পর্ট্যান্ট জিনিস এটা। এরপরে আমাদের কি বলছে, এরপরে আমাদের এখানে বলছে সীতা গীতার চেয়ে 3 কিলোমিটার প্রতি ঘন্টা ধীর গতিতে ভ্রমণ করে বা যায়। ঠিক আছে, মানে সীতা গীতার চেয়ে 3 কিলোমিটার ধীর গতিতে যায়। তাহলে সীতা গীতার চেয়ে 3 কিলোমিটার স্লো। তাহলে সীতা যদি আমরা এক্স ধরি স্পিড, তাহলে গীতাকে আমরা স্পিড ধরতে পারি কত? 3 কিলোমিটার বেশি, মানে x+3। দেখো বলছে সীতা গীতার চেয়ে 3 কিলোমিটার স্লো, তাহলে এটা যদি x+3 হয়, এটার থেকে এটা 3 কিলোমিটার স্লো, অবশ্যই 3 কিলোমিটার কম, এটা শুধু এক্স, তার মানে এটা 3 কিলোমিটার কম, বোঝা গেল? তাহলে এই কমটাকে আমরা বেশি হিসাবে লিখতে পারি যে এর থেকে 3 কিলোমিটার বেশি স্পিডে যাচ্ছে, ব্যাস এইভাবে আমরা লিখতে পারি। এবার আমাদের এখানে বলছে গীতা বি স্থানে পৌঁছায় এবং সাথে সাথেই ফিরে আসে। তার মানে গীতার যেহেতু স্পিড বেশি, 3 কিলোমিটার পার আওয়ার বেশি, সে এখান থেকে বি স্থানে আগে পৌঁছালো এবং বি স্থানে পৌঁছানোর সাথে সাথে এখান থেকে আবার রিটার্ন করলো, বোঝা গেল? বি স্থানে পৌঁছে সেখান থেকে আবার টার্ন নিয়ে এখানে ফিরে আসলো। এবার কি হলো, বি স্থান থেকে 15 কিলোমিটার দূরে সীতার সাথে দেখা হয়। আচ্ছা, এই সীতা আবার এদিক থেকে যাচ্ছিল, আমরা এটাও তো জানি যে সীতা যাচ্ছিল কোন দিক থেকে। ওয়ান সেকেন্ড, কালিটা চেঞ্জ করি, এখানে সীতা যাচ্ছিল এই দিক থেকে, সীতার সাথে এখানে দেখা হয়ে গেল, যেটা বি স্থান থেকে এটার দূরত্ব কত? 15 কিলোমিটার। ঠিক আছে, তাহলে বি স্থান থেকে এখান থেকে এটুকু দূরত্ব কত? এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। বি স্থান থেকে 15 কিলোমিটার দূরে দুজনের দেখা হয়ে গেল। ঠিক আছে, 15 কিলোমিটার দূরে দেখা হয়ে গেল। গীতার গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত? গীতার গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত? তাহলে বেস্ট অঙ্ক কেন বুঝতে পারছো? অঙ্কটার মধ্যে কনসেপ্ট ভরে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কনসেপ্টুয়াল, কনসেপ্ট না ক্লিয়ার না থাকলে সে অঙ্ক করা যাবে না। এবার সবার প্রথমে যে কনসেপ্ট সেটা হচ্ছে যে দুজনেই একই টাইম ধরে চলছে, এও এখান থেকে এইটুকু যে টাইমে যাচ্ছে, এখান থেকে এইটুকু সেই টাইমে যাচ্ছে। এ বেশি যাচ্ছে, তার কারণ কি? এর স্পিড বেশি, তার জন্য এ একটু বেশি চলে যাচ্ছে, বোঝা গেল? এবার কত বেশি যাচ্ছে সেটা আমাদের দেখতে হবে। একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, যদি টাইম আমাদের সেমই হয় দুজনের, টাইম যদি আমাদের দুজনের সেম হয়, তাহলে এখানে স্পিড মানে ডিস্টেন্সের যে রেশিও হয় সেটাই হয়ে যায় স্পিডের রেশিও। তাহলে ডিস্টেন্স বাই স্পিড আমরা বলতে পারি সেম। ঠিক আছে, একই জিনিস আমরা বলতে পারি এই ক্ষেত্রে। এবার আমরা এখানে লিখবো সিম্পল অঙ্ক, আমাদের এখান দিয়ে স্টার্ট। এটা হচ্ছে সীতা আর এটা হচ্ছে গীতা, কোনো কনফিউশন নেই। এবার আমরা দেখো কত সুন্দর আমরা লজিক্যালি করবো অঙ্কটা। লজিক্যালি যদি আমরা করি, গীতা প্রথমে এখান থেকে এত দূর কতটা গেছে? 90 কিলোমিটারের ডিস্টেন্স, তাই 90 কিলোমিটার গেছে। তাহলে 90 গেছে আর এখান থেকে আরও 15 কিলোমিটার ফিরে এসছে, তাহলে 90 আর 15 টোটাল গীতা গেছে হচ্ছে 90 আর 15 105 কিলোমিটার গেছে। আর আমরা যদি দেখি সেই টাইমেই সীতা কতটা গেছে? সীতা জাস্ট এখান থেকে এইটুকু গেছে, যেটা এই 90 থেকে 15 কিলোমিটার কম, কারণ এখান থেকে 15 কিলোমিটার এই ব্যক্তি এসেছিল, তার মানে এ 15 কিলোমিটার যদি আমরা 90 থেকে বাদ দিয়ে দিই, পুরোটা 90 থেকে 15 বাদ দাও, তাহলে এইটুকু বেরিয়ে যাবে। তাহলে 90 থেকে 15 বাদ দিলে আমরা পাবো 75, তাহলে সীতা গেছে জাস্ট 75। এবার এটাই আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে রেশিওতে আমরা স্পিড বার করতে পারবো। রেশিওতে যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 5 15 75, ঠিক আছে, 5 দিয়ে কাটলে 5 21, আমাদের এখানে আসবে হচ্ছে 105। 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে আমরা স্পিডের রেশিও পাচ্ছি 5:7। কোনো সমস্যা নেই, স্পিডের রেশিও কত পাচ্ছি? 5:7। একজনের থেকে আরেকজনের স্পিড কত বেশি? একজনের 5 একজনের 7, তার মানে 2 ইউনিট বেশি। কিন্তু আমাদের অঙ্কতে আমরা জানি যে এখানে কত কিলোমিটার বেশি? 3 কিলোমিটার বেশি। তাহলে 2 এর ভ্যালু আমরা এখানে পাচ্ছি কত? 3। এইখান থেকে অঙ্ক এবার স্টার্ট। তাহলে আমরা পাচ্ছি 3 হচ্ছে যেটা আমাদের অ্যাকচুয়াল বেশি, সেটা এখানে ইউনিটের ভ্যালু কত? 2 ইউনিট। তাহলে 2 দিয়ে ভাগ। আমাদের কার গতি বার করতে বলছে? আমাদের বলছে গীতার গতি কত? গীতা, তো গীতার গতি বার করার জন্য গীতার জন্য ছিল কত? গীতার জন্য ছিল 7 ইউনিট, 7 দিয়ে গুণ করবো। যদি সীতার ভ্যালু বলতো কত? সীতার স্পিড, সীতার জন্য 5 দিয়ে গুণ করতাম। তাহলে গীতার স্পিড বার করার জন্য আমরা 7 দিয়ে গুণ করে দেবো। 3 7 21, 21/2, তার মানে 10.5 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের অ্যান্সার। কত ফার্স্ট অ্যান্সার আসবে বোঝা গেল? তাহলে পুরো অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইটুকু, এত বড় অঙ্কটা আমাদের এইটুকু, বাকি এইটুকু হচ্ছে আমাদের কনসেপ্ট। আর এটা হচ্ছে একদম জবরদস্ত কনসেপ্ট, আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, 2-3বার রিপিট করে দেখে নিও পুরো কনসেপ্ট, না প্রথমবার দেখলে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসে, আমাদের 12 নম্বর কোশ্চেন। লেভেল তোমাদের অনেক আপ থাকবে, ইউটিউবে যেসব টাইপের কোশ্চেন তোমাদের করানো হয় ডাব্লিউপির জন্য, তার থেকে অনেক বেশি আপ থাকবে। ঠিক আছে, মানে
তার ধারে কাছে মানে এইসব কোশ্চেনের ধারে কাছেও তোমাকে কেউ ডাব্লিউবির জন্য করাচ্ছে না এখন ইউটিউবে, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আছি। আর যদি কেউ করায় তাহলে ভাই তার ক্লাসটা অবশ্যই দেখো, সে তোমাদের ভালোর জন্যই ক্লাসগুলো করাচ্ছে, ওকে। সব টিচারের রেসপেক্ট আমার, সব টিচারের জন্য রেসপেক্ট আমার সমান। তো কেউ যদি এরকম টাইপের কোশ্চেন তোমাদের করায় তো তার ক্লাস তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে। সবার ক্লাস দেখো, তাতে তোমাদের ফায়দা হবে, ওকে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আমাদের 12 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে যে 21,000 এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যে এ বি, আচ্ছা এ আর বি এর অনুপাত এত দেওয়া আছে, বি এবং সি এর অনুপাত এত দেওয়া আছে, বি এর ভাগ কত। তাহলে এটা রেশিওর কোশ্চেন, ডাইরেক্ট আমরা কীভাবে করবো? এ বির অনুপাত কত দেওয়া আছে? 2:3 লেখো। বি আর সির অনুপাত কত দেওয়া আছে? 4:5 লেখো। এবার এটা লেখার পরে এটা দেওয়া আছে, আমি আরেকটু লিখে দিই, এগুলো লেখার দরকারও হয় না। A:B আর এটা দেওয়া আছে কত? B:C। এখান থেকে ডাইরেক্ট A:B:C বার করা যায়। কীভাবে বার করা যায়? A:B:C তিনজনেরটা বার করা যায়। এই বার করার জন্য এইভাবে গুণ, 4 দুগুণে 8। সি লাস্টেরটা বার করার জন্য এইভাবে গুণ, 3×5 এটা হয়ে যাবে 15। আর মিডিলেরটা বি বার করার জন্য এই বি এইভাবে আছে, তাহলে বিকে এইভাবে গুণ করে দাও, 3×4 12, এটা বেরিয়ে গেল তিনজনেরই ভ্যালু। এবার আমাদের বলছে যে এত টাকা টোটাল আমরা ভাগ করছি, তাহলে 21,000 এটা লেখো। টোটালকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা এখানে পাবো 35, 20 আর 15 35, 35 দিয়ে ভাগ। আর আমাদের এখানে কিসের ভ্যালু বার করতে বলছে? বি এর ভাগ 12, তাহলে 12 দিয়ে গুণ করে দাও। তাহলে 7 দিয়ে কাটলে 7, 3 7 21, 5 7 35 5। আর এখানে যদি 30 হিসেবে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে 5 6 30, তারপরে আর ডবল জিরো আছে, তাহলে ডবল জিরো চলে আসবে। 6 12 72, 00। এটা আমাদের অ্যান্সার, অপশান 1 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। 12 অ্যান্সার আমাদের তাহলে চলে আসলো কত? 72, 00। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে 1 বছরে 8% সরল সুদে এত টাকার চক্রবৃদ্ধির সুদ কত হবে? সুদ অর্ধবার্ষিক, ঠিক আছে। চক্রবৃদ্ধি হচ্ছে অর্ধবার্ষিক। তাহলে এই টাইপের কোশ্চেনের আগে করেছি যে চক্রবৃদ্ধি অর্ধবার্ষিক হয়ে যায়, তাহলে রেট অফ ইন্টারেস্ট হাফ হয়ে যাবে, মানে 4% হয়ে যাবে। আর টাইম 1 বছর, 1 বছরে 6 মাস, অর্ধবার্ষিক মানে 6 মাস, 6 মাস করে দুবার টাইম আসবে, তাহলে টাইমের পিরিয়ড হয়ে যাবে 2। তাহলে এখানে প্রিন্সিপাল কত? এখানে হচ্ছে 15,000, তাহলে আমরা সিম্পল 15,000 লিখবো। 1 সেকেন্ড, 15,000 আমরা লিখবো। এটাকে আমরা, এটা হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে 100%, তাহলে 100% দিয়ে ভাগ করবো। পার্সেন্টটা লেখার দরকার নেই এখানে, 100 দিয়ে ভাগ করবো। এবার আমাদের এখানে দেখো 4% করে দুবার, 4%, ঠিক আছে। দুবার কেন? 6 মাস 6 মাস করে 1 বছর দুবার আসবে। তাহলে এটা যদি আমরা সাকসেসিভ বার করি, আমাদের এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদটাই বার করতে, তাহলে এটা যদি সাকসেসিভ বার করি তাহলে সাকসেসিভ হয়ে যাবে 8.16। সাকসেসিভ তোমরা বার করতে জানো, এইসব আর দেখানো হবে না। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাচ্ছি কত? 8.16। তাহলে সিম্পল আমরা 8.16 ভ্যালু বার করবো, তার মানে আমরা করবো হচ্ছে গুণ করবো হচ্ছে 8.16 দিয়ে। এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখান থেকে যদি আমরা দশমিক উঠাই তাহলে আমাদের এখানে চলে আসবে 100। 1 2 3, 1 2, 3টে জিরো ক্যান্সেল। এবার আরেকটু কাটাকাটি করা যায়, আরেকটু কাটাকাটি করে দিই। এখানে 5 দিয়ে কাটলে আমরা পাবো 3, 5 দিয়ে কাটলে আমরা পাবো 2, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে পাবো 408, ঠিক আছে। 408, 3 দিয়ে গুণ করলে 3 8 24, আর 3 4 আমরা এখানে পেয়ে যাচ্ছি 12। 12 24 কোন অপশানে আছে? 12 24 অপশান 3 আমাদের অ্যান্সার, ওকে। কমপ্লিট আমাদের এই কোশ্চেনটা। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো। অমর 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 2 ঘন্টায় যাচ্ছে, 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 3 ঘন্টায় যাচ্ছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 1 ঘন্টায় যাচ্ছে। 1 ঘন্টা গাড়ি চালায়, তার নিজের শহরে পৌঁছায়, তার গাড়ির গড় গতি কত? গড় গতি বার করার জন্য টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত এখানে হচ্ছে? 70 কিলোমিটার করে যদি 2 ঘন্টা চালায় তাহলে 1 ঘন্টায় যায় 70 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড আছে, তাহলে 2 ঘন্টায় যাবে 140 কিলোমিটার। তাহলে এখানে যাচ্ছে কত? 140 প্লাস বাই কত? আমাদের এখানে 2 ঘন্টায় যাচ্ছে 2, ডিস্টেন্স বাই টাইম করবো আমরা। পরে 80 কিলোমিটার বেগে 3 ঘন্টা যাচ্ছে, তাহলে 3 8 টোটাল এখানে 24, মানে 240 কিলোমিটার গেছে কত? 3 ঘন্টা, তাহলে আমরা এখানে 3 লিখবো প্লাস। এরপরে জাস্ট 1 ঘন্টায় গেছে 40-এর স্পিডে, তাহলে 40 কিলোমিটারই যাবে। 1 ঘন্টা গেছে তাহলে 1 লিখবো এখানে। এবার সব যদি আমরা যোগ করি এখানে আমরা পাবো হচ্ছে 1 সেকেন্ড, এখানে পাবো হচ্ছে 200 আর 100 300, 300-র পরে আমাদের এখানে আসছে 420, ওকে। 300 আর এখানে হয়ে যাবে 120, 3 4 12 120 মানে 420। টোটাল ডিস্টেন্স 420, এটাকে আমরা ভাগ করে দেবো 5 আর 1 6, 6 দিয়ে কাটলে 6 7 42, তার মানে 70। তাহলে অ্যাভারেজ স্পিড আসবে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান 3 আমাদের অ্যান্সার, ওকে। জাস্ট এইটুকু। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 15 নম্বর কোশ্চেন 15। দুটি সংখ্যা 4:5 অনুপাতে রয়েছে, যদি প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ করা হয়, তাহলে প্রথম দুটি সংখ্যা কত? 4 আর 5, তাহলে এটা লিখবো আমরা 4x, পরেরটা লিখবো আমরা কত? 5x। বলছে প্রথম সংখ্যার সাথে 2 বিয়োগ করা হচ্ছে, আচ্ছা তাহলে -2 করে দাও। দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ করা হচ্ছে, তাহলে এটা +2 করে দাও। এবার বলছে তাহলে অনুপাত এত হবে, তাহলে ইকুয়াল দিয়ে অনুপাত লিখে দাও 2/3, কোনো সমস্যা নেই, 2/3, ওকে।
এবার আমাদের এখানে বলছে দুটি সংখ্যার পার্থক্য কত। দুটি সংখ্যার পার্থক্য মানে আমাদের এই 4x আর 5x এর পার্থক্য, তাহলে 4x আর 5x এর পার্থক্য কত হবে, xই হবে। 5x - 4x যদি করি পার্থক্য যদি নিয়ে x হবে, তার মানে x এর ভ্যালু জানতে চাইছে। তাহলে সোজা ক্যালকুলেশন করো, x এর ভ্যালু যত তাড়াতাড়ি বার করবে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 5 × 10, 3 × 4 = 12, তার মানে এখানে আসবে 2x, আর এখানে 3 × 2 = 6, 2 × 4 মানে আসবে হচ্ছে 10। তাহলে x এর ভ্যালু আসবে কত, 5। 5 আমাদের অ্যান্সার। যত তাড়াতাড়ি ফার্স্ট x এর ভ্যালু বার করবে, x এর ভ্যালু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 5 আমাদের অ্যান্সার। ওকে, তাহলে অঙ্কটা দেখো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এইটুকু অঙ্ক পরীক্ষার খাতায়। বাকি এবার তুমি আরও বড় করতে পারো, যত বড় ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যা 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 3 ঘন্টা চলে। আচ্ছা, একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যা 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 3 ঘন্টা চলে। ঠিক আছে, তার স্পিড দেওয়া আছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, গতি মাত্র 40 কিলোমিটার প্রতি ঘন্টা হলে একই দূরত্ব অতিক্রম করতে আরও কত সময় বেশি লাগবে জানতে চাইছে। তাহলে এখানেও দেখো তোমার কনসেপ্টই কাজে লাগবে এই সব অঙ্কতে, কোনো সূত্র ট্রিক তুমি অ্যাপ্লাই করতে পারবে না ডাইরেক্ট। তাহলে স্পিড আমাদের এখানে কী হচ্ছে, স্পিড প্রথমে ছিল 50 কিলোমিটার প্রতি ঘন্টা, সেখান থেকে স্পিড হয়ে যাচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। রেশিওতে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 0 0 কাটো, 5 থেকে 4 হয়ে যাচ্ছে স্পিড। স্পিডের সাথে টাইমের উল্টো রিলেশন, তাহলে 4 আগে নিয়ে আসো, 5 পরে চলে যাবে। তাহলে টাইম প্রথমে যদি 4 ইউনিট লাগে, পরে টাইম লাগবে হচ্ছে কত, 5 ইউনিট। এবার প্রথমে টাইম আমাদের দেওয়া আছে 3 ঘন্টা, তাহলে 4 এর ভ্যালু আমাদের দেওয়া আছে 3। তাহলে আমরা বলতে পারি যে 3 ঘন্টা যেটা টাইম লাগছিল সেটা অ্যাকচুয়ালি 4 ইউনিটের ভ্যালু, তাহলে 4 দিয়ে ভাগ। আমাদের বলেছে যে কত বেশি সময় লাগবে, এখন 4 থেকে 5 টাইম লাগছে, তার মানে 1 ইউনিট বেশি টাইম লাগছে, তাহলে 1 এর ভ্যালু বার করার জন্য 1 দিয়ে গুণ। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এবার দেখো এটা আমাদের যা আসবে ঘন্টায় আসবে, এটা আমাদের কত আসবে, এটা ক্যালকুলেট করলে আমরা 3/4ই পাচ্ছি। এই 3/4কে যদি আমরা একটু ঘন্টা থেকে মিনিটে নিতে যাই, 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের মিনিটে চলে আসবে। 4 দিয়ে কাটলে 4 × 15 = 60, 3 × 15 = 45, তাহলে 45 মিনিট এক্সট্রা লাগবে, বেশি লাগবে। অপশন আমাদের 1 আমাদের অ্যান্সার। কিছু ছিল না অঙ্কতে, এত ফাস্ট করা যেত। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি নির্দিষ্ট রাশি 10 বছরের সরল সুদে দ্বিগুণ হয়ে যায়। ভালো কোশ্চেনে স্টার দিয়ে নিও, ঠিক আছে এইসব কোশ্চেন করার পরীক্ষায়। তাহলে একটি নির্দিষ্ট রাশি 10 বছরের সরল সুদ মাথায় রাখবে, সরল সুদে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে পি টাকা যদি আমি ব্যাংকে রাখি, এটা 2p টাকা হয়ে যাচ্ছে। টাইম কত, টাইম আমাদের এখানে বলছে 10 বছর। তাহলে সুদ কত টাকা পাচ্ছি, দেখো পি থেকে 2p হয়ে যাচ্ছে, তো এটার থেকে আসলটা বাদ দিয়ে দাও, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দাও। তাহলে 2p থেকে p বাদ দিলে কত, p পড়ে থাকবে। তাহলে ইন্টারেস্ট, সুদ আমাদের এই p টাকাটাই হচ্ছে সুদ। বোঝা গেল? তাহলে এই পি আসল লিখেছিলাম, তার সাথে আরও পি সুদ অ্যাড হচ্ছে, দুটো মিলে হয়ে যাচ্ছে 2p টাকা। সিম্পল কনসেপ্ট। এবার বলছে একই সুদের হারে নিজের 3 গুণ হয়ে মানে নিজেই 3 গুণ হয়ে যাবে, কত বছরে 3 গুণ হবে। তাহলে সিম্পল দেখো, 3 গুণ হওয়ার জন্য কী হতে হবে, পি টাকাই ব্যাংকে রাখবো, সেটা যদি 3 গুণ হতে যায় তার মানে 3p হবে। তাহলে সুদ কত বৃদ্ধি পেতে হবে, এই 3p থেকে p বাদ দাও, তাহলে 2p পড়ে থাকবে, কত বিয়োগ করলে 2p, তার মানে সুদ হিসেবে 2p টাকা বৃদ্ধি হতে হবে। এবার এর জন্য টাইম কত লাগবে সেটা আমাদের বার করতে বলছে। এবার টাইম কীভাবে ডাইরেক্ট ক্যালকুলেশন করবো অঙ্ক দেখে, দেখো পি থেকে এটা 2p হচ্ছে, তাহলে কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, ইন্টু 2 হচ্ছে, তাহলে টাইমটাও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 10-এর সাথে ইন্টু 2 করে দাও, 10 দুগুণে এটা 20, তাহলে টাইম লাগবে কত, 20। যদি এটা থেকে এটা 3 গুণ হতো, তাহলে এখানে আমরা টাইমও 3 গুণ করে দিতাম। সিম্পল কনসেপ্ট। তাহলে অ্যান্সার আমাদের 20 বছর টাইম লাগবে। ওকে, 17 কোশ্চেন আমাদের কমপ্লিট। 18 নম্বর কোশ্চেনে আসবো আমরা, আজকের লাস্ট কোশ্চেন। তো 18 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে দেখো, এখানে বলছে একটি ক্লাসে 24 জন মেয়ের গড় মাসিক পকেট মানি। এটা যে কনসেপ্টে করাবো এটা বেস্ট, এর উপরে আর কোনো কনসেপ্টের কথাই হবে না। ঠিক আছে, নাম্বার লাইন এর আগে অনেকবার দেখিয়েছি, যারা প্রথম দিন দিয়ে ক্লাস করছো, অন্যান্য ক্লাসগুলো যারা করেছো তারা নাম্বার লাইন জানো প্রত্যেকটা জিনিস। তো রেগুলার ক্লাস করতে হবে ভাই, তাহলে তোমার ম্যাথের লেভেল এইখান থেকে মানে এখন যে লেভেলে আছো তুমি, সেখান থেকে কোন লেভেলে পৌঁছাবে তুমি ধারণা করতে পারবে না। ঠিক আছে, লোয়েস্ট ক্লাস দেখতে হবে, এটা তোমাদের মেন। বারবার আমি তোমাদের আগে কথা বলি, ঠিক আছে, কনসেপ্ট কীভাবে লাগাচ্ছি তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। 24 জন মেয়ে আছে, তার মাসিক পকেট মানি এত টাকা। 16 জন ছেলে আছে, তাদের গড়ে মাসিক পকেট মানি হচ্ছে এত টাকা। পুরো ক্লাসের গড় মাসিক মানি কত। তাহলে পরীক্ষার খাতায় আমি এইটুকুই পড়বো, এর থেকে বেশি আমার পড়ার দরকারই নেই। কী বলা আছে অঙ্কতে, 5 সেকেন্ডে অঙ্ক পড়ার কমপ্লিট। তাহলে এরকম একটা নাম্বার লাইন আঁকবো, মিডিলে যেটা আসবে সেটা হচ্ছে টোটালেরটা আসবে, এক পাশে গার্লস এক পাশে বয়েজ, ইচ্ছা মতন নাও। তাহলে এখানে আমি গার্লস নিলাম, এই পাশে আমি বয়েজ নিলাম। 24 জন মেয়ে আছে, তাহলে মেয়ে কত আছে 24, তাহলে এখানে লেখো। তাদের অ্যাভারেজে পকেট মানি কত, 275, 275, এখানে লেখো। কমপ্লিট। 16 জন ছেলে আছে, তো বয়েজের জায়গায় এখানে 16 লেখো। তাদের অ্যাভারেজ পকেট মানি মান্থলি কত, 352, 325, তাহলে এখানে লেখো 325, সমস্যা নেই। এই অ্যাভারেজের টোটালটা আমাদের এখানে বার করতে হবে, গড়ে তাদের কত অ্যাভারেজ পকেট মানি আসে দুজনের মিলে, ছেলে মেয়ে মিলে। ওকে, কীভাবে বার করবো, সিম্পল। এবার আমাদের যে স্টেপটা হবে অঙ্কটা সাজানোর পরে, এটার সাথে এটা যদি কাটাকাটি করে রেশিওতে বানানো যায়, তাহলে কাটাকাটি করো। 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 দিয়ে কাটলে 3 8 24, 1 সেকেন্ড, 3 8 24, তাহলে এটা হয়ে যাচ্ছে 3:2। তাহলে এখানে যে 2টা পাচ্ছি, এই 2টা মাথায় রাখবে, এখান থেকে এইটুকুর ভ্যালু 2 এখানে চলে আসবে। আর এখানে যে 3টা পাচ্ছি ক্রসে, এখান থেকে এইটুকুর ভ্যালু 3 এখানে চলে আসবে। এতদূর কমপ্লিট, এতদূর বোঝা গেছে, কোনো সমস্যা নেই। এখান থেকে এটার এবার অ্যাকচুয়াল ভ্যালুর গ্যাপ দেখো কত, 275 থেকে
325 কতর গ্যাপ, একটা থেকে আরেকটা বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাবে এদিকে 25 এদিকে 25 মানে 50-এর গ্যাপ। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 50-এর গ্যাপ। এই 50-এর গ্যাপ আমরা এখান থেকে এটার পাচ্ছি। এবার আমরা দেখব যে রেশিওতে গ্যাপ কত, রেশিওতে 2 আর 3, টোটাল হচ্ছে 3 আর 2 5, 5-এর গ্যাপ। তাহলে আমরা এখানে 5 দিয়ে ভাগ করব। এবার যে কোনো একটার ভ্যালু বার করব, হয় 2 এর ভ্যালু নাহলে 3 এর ভ্যালু। মাথায় রাখবে যদি আমরা 2 এর ভ্যালু বার করি তাহলে এখান থেকে এইটুকুর ভ্যালু বেরাবে, কারণ 2 আমাদের এখান থেকে এইটুকু বোঝাচ্ছে, তাহলে 2 এর ভ্যালু বেরাবে এখান থেকে এইটুকু। যদি আমরা 3 এর ভ্যালু বার করি তাহলে মাথায় রাখবে আমাদের এখান থেকে এইটুকুর ভ্যালু বেরাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বার করছি 2 এর ভ্যালু। আজকে দুটো দিয়ে আমি অঙ্কটা করে দেখাচ্ছি, 2 এর ভ্যালু বার করে দেখাচ্ছি, 3 এর ভ্যালু বার করে দেখাচ্ছি। 50/5 তো থাকবেই, আরেকটা জায়গায় আমি 3 এর ভ্যালু বার করে দেখাচ্ছি, দুটো দিয়ে আমি করে দেখাচ্ছি। তাহলে 2 এর ভ্যালু যদি আমরা বার করি তাহলে এখানে আসবে 5 × 10 = 50, 10 দুগুণে আসবে কত, 20। তাহলে কত পাচ্ছি, 20। তাহলে এতদূর তোমরা বুঝতে পারলে এখান থেকে এইটুকুর ভ্যালু কত এসছে, 20 এসছে। তাহলে সিম্পল এই 275 এইখান থেকে যদি আমরা এই ভ্যালুর দিকে আসি তাহলে এটা কি বৃদ্ধি হচ্ছিল, 275 থেকে 325 মানে বৃদ্ধি হচ্ছে। তাহলে সিম্পল এখানে 20টাও বৃদ্ধি করে দাও, অ্যাড করে দাও। তাহলে 275 এর সাথে 20 যদি আমরা অ্যাড করে দিই তাহলে এখানে আমাদের মিডিলে ভ্যালু কত চলে আসবে, আমাদের চলে আসবে 295। তাহলে অ্যান্সার আমাদের কত, 295, অপশান 3 আমাদের অ্যান্সার। এবার কারো মাথায় আসতে পারে কোশ্চেন, এবার যদি আমরা 3 দিয়ে করি তাহলে কীভাবে অ্যান্সার বেরোবে, তাহলে 3 দিয়ে কীভাবে করলে অ্যান্সার বেরোবে সেটাও দেখাই। এখানে আসবে কত, 10, এখানে আসবে 3 × 10 = 30, এখানে কত ভ্যালু বেরোচ্ছে, 30। তাহলে 30 কোনটার ভ্যালু বেরোচ্ছে, এখান থেকে এইটুকুর ভ্যালু বেরোচ্ছে, তাহলে এখান থেকে এইটুকুর ভ্যালু কত পাচ্ছি আমরা, 30। এবার 325 থেকে 275 আসতে গেলে কি মাইনাস হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে সিম্পল এটা মাইনাস করতে হবে, এটার থেকে এটাতে আনার জন্য 30 মাইনাস করতে হবে। তাহলে এটার থেকে এটা 30 মাইনাস করে দাও, যেহেতু এদিকে আসলে কমছে দেখতে পাচ্ছি আমরা। তাহলে 325 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলেও আমাদের আসবে 295। তাহলে দুইভাবে করলেই আমাদের 295 অ্যান্সার আসছে। তো বেস্ট কনসেপ্ট, এর উপরে কোনো কনসেপ্টের কথাই হবে না, মানে বেস্ট কনসেপ্ট। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমাদের 18টা কোশ্চেন ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ। ওকে, আর 21 তারিখ এপ্রিল মাসের এই তারিখটার জন্য ওয়েট করো, একটা ধামাকা এখানে আসবে। ওকে।